নুরাকে গাড়িতে তুলে দিতে দিতে লেট হয়ে গেছে সাদের। এবার সে বাড়ির দিকে রওনা দেয়। গাড়ি নিয়ে ব্যস্ত রাস্তায় ঢোকার আগেই ডাক শুনতে পায়। মেয়েলি কণ্ঠকে যেন ডাকছে, মিস্টার ডাক্তার, মিস্টার ডাক্তার, থামুন, থামুন মিস্টার ডাক্তার। লুকিং গ্লাসে তাকিয়ে দেখে আর কেউ নয়, পূরবী ডাকছে তাকে। গাড়ির পেছন পেছন দৌড়ে আসছে। গাড়ি সাইড করে নেমে আসে সাদ। পূরবী উড়োতে ভর করে হাঁপাচ্ছে। পায়ের ব্যান্ডেজ ছুটে গিয়ে রক্ত বের হচ্ছে। ক্লান্ত চোখে হাঁটতে ভর করে সাদের দিকে তাকায় পূরবী। সাদ এগিয়ে এসে বলে, এভাবে দৌড়াচ্ছ কেন? হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়ে এলাম তো, আবার কি? পূরবী 1000 টাকার দুটো নোট বের করে সাদের দিকে এগিয়ে দিয়ে কেঁদে ফেলে। আপনার টাকাটা নিন, আমি হোস্টেলে থাকবো না। থাকবো না মানে? কোথায় থাকবে তুমি? তোমার পরিচিত কেউ আছে ঢাকায়? না, আমি আপনার সাথে যাব। এবার রেগে যায় সাদ। কি? আমার সাথে যাবে মানে? এই মেয়ে, তোমাকে বাঁচিয়ে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা অবধি এনেছি। নিজের টাকায় হোস্টেলে ভর্তি করে দিয়েছি। এখন তুমি হোস্টেলে না গিয়ে বলছো আমার সাথে যাবে? এতক্ষণ টলারেট করেছি বলে এখনও করব? বসতে দিলে শুতে ইচ্ছে করে, তাই না? পূরবী হাউমাউ করে কান্না জুড়ে দেয়। হাত জোর করে বলে, আমাকে নিয়ে যান প্লিজ। আমি আপনার বাসার সমস্ত কাজ করে দেব। আমাকে একটু আশ্রয় আর দুবেলা খেতে দিলেই চলবে। আর কিচ্ছু চাই না আমার, আপনার পায়ে পড়ি। একদম পাস হবে না। তুমি তো দেখছি সুযোগ সন্ধানী মেয়ে। হোস্টেলে না যেতে চাইলে জাহান্নামে যাও। আমাকে দয়া করুন, আমি আপনার সব কথা শুনব। আপনার বাসার সব কাজের লোককে ছুটি দিয়ে দিন। আমি স্যালারি ছাড়া আপনার কাজ করব। একটু দয়া করুন। পূরবীর কান্নায় আশেপাশের বিল্ডিং থেকে দুই একজন করে অনেকজন লোক চলে আসে। উপরের তলার বারান্দাগুলো থেকেও অনেকে উকি দেয়। পূরবী আরও জোরে কাঁদতে থাকে। সাদের কাছে নাটকের কান্না হলেও পূরবীর কাছে নয়। তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তার মতো অসহায় কেউ এই পৃথিবীতে যেন না হয়। সব থেকেও আজ সে সর্বহারা। একজন মুরব্বী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, বউ কাঁদছে দেখতে পাচ্ছেন না? দয়া মায়া নেই? আরেকজন বলে, সংসারে অশান্তি ঝগড়া হবেই, তাই বলে নতুন বউটাকে এভাবে কাঁদাবেন? সাদ ভেবাচাকা খায়। কি বলে এরা? সবাই এই বজ্জাত মেয়েকে আমার বউ ভাবছে। আর ওই মেয়েটি আমার কেউ না। বিলিভ মি। কেউ না মানে? তাহলে আপনার সাথে কেন ফাজলামি করেন? সুন্দর মেয়ে দেখে ফুর্তি করে সব শেষ? আর এসব কি বলছেন? বাজে কথা বলবেন না। মেয়েটি আমার কেউ নয়, আমার সাথে রাস্তাতেই দেখা। ওগো, তোমার বউকে বলছো কেউ নয়? আমি তোমার বিয়ে করা বউ। আমাকে ফেলে চলে যাচ্ছ? কেন এভাবে? কাল বিয়ে করে আজই আমাকে ফেলে চলে যাচ্ছ? এই তোমার ভালোবাসা? তোমার জন্য আমি ঘর ছেড়ে পালিয়ে এসেছি, আর তুমি আমাকে এভাবে ছুড়ে দিচ্ছ? কি হবে এবার আমার? এই পোড়ামুখ কাকে দেখাবো? এই জীবন আমি আর রাখতেই চাই না। সুযোগটা পুরোপুরি নিয়ে নেয়। হাউমাউ করে কান্না জুড়ে দেয়। আরে কি বলছো কি তুমি? তুমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছো। মরতে গিয়েছিলে, তোমাকেই তো আমি বাঁচিয়ে নিলাম। আর তুমি এখন আমার সাথে ছলনা করে ফাঁসাচ্ছ। ও এখন আমি তোমাকে ফাঁসাচ্ছি বলছো? তোমার জন্যই তো মরতে গিয়েছিলাম। ও, তুমি আমার মৃত্যু চাও তো? বেশ, এ জীবন আমি রাখবো না। শাড়ির আঁচলে মুখ ঢেকে টুকরে কেঁদে ওঠে পূরবী। ভিড় ঠেলে বের হয়ে দৌড় দেয়। সাদ অবাক হয়ে বলে, আরে আরে, কোথায় যাচ্ছ? এটা কেমন ড্রামা শুরু করেছো? আপনারা ধরুন ওকে। দু চারজন পূরবীকে ধরে সাদের কাছে নিয়ে আসে। এটা ওটা বলে পূরবীকে সান্ত্বনা দিতে থাকে। লোকগুলো এবার সাদকে যা তা বলতে থাকে। সাদ বুঝতে পারে সে ফেঁসে গেছে। কেউ তার কথা বিশ্বাস করবে না। পূরবীকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। বজ্জাত মেয়ে, ঘাড়ে চেপে বসতে চাইছে। কিভাবে ফাঁসিয়ে ছাড়লো? গলা চেপে মেরে ফেলতে ইচ্ছে করছে। শুধু শুধু বাঁচাতে গিয়েছিল। এবার বোঝ ঠেলা। লোকগুলো পূরবীকে গাড়িতে তুলে দেয়, সাথে সাদকে শাসিয়েও দেয়, যেন ডাইরেক্ট বাড়িতে নিয়ে যায়। রাস্তার মাঝে যেন নামিয়ে না দেয়। রাগে স্টিয়ারিংয়ে বারবার হাত দিয়ে আঘাত করছে সাদ। চোখ মুখ লাল হয়ে গেছে। পাশে তাকাতেই পায়ের রক্ত মাথায় উঠে পড়ছে। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে ফেলে দিতে। সাদকে দেখে পূরবী ভয়ে কুঁচকে যায়। এই লোক যে এত রাগে, এতক্ষণ তো বুঝতেই পারেনি। বুঝলে জীবনে এভাবে গাড়িতে উঠতো না। পূরবী ভয়ে ভয়ে বলে, সরি। সাদ একবার রাগী চোখে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পরে আবার পূরবী বলে, সরি, ইটস মাই মিস্টেক। সো? পূরবী ভয় অন্যদিকে তাকায়। কাঁপাকাঁপি অবস্থা তার। সাদ বুঝতে পেরে আর কথা বলে না। বাসার কাছে এসে নুরাকে ফোন দেয়। নুরা বলে, কি রে, বাসায় পৌঁছে গেছিস? জানিস বিজয়, রাগ তোর বিজয়।
আমি যে খাল কেটে একটা বজ্জাত মেয়ে নিয়ে এলাম তোর সামনে দিয়ে, তুই সাবধান না করে সঙ্গ দিলি কোন দুঃখে বোন? পূরবের কথা বলছিস? কেস মনে হয় অন দা ওয়ে। কেস ওভারব্রিজের ওপর তো তোর মতো বাঁধর নাচ নাচছে। এই মেয়ে হোস্টেলে থাকবে না, এবার আমার পিছু নিয়েছে, আমার সাথে আমার গাড়িতে আছে, আমার বাড়িতে যাচ্ছে, একদল লোকের সামনে ফাঁসিয়ে ছাড়ছে। তো প্রবলেম কি? প্রবলেম মানে তুই বুঝতে পারছিস না আমি কি বলছি? এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম। ওই মেয়ে আমাকে ননদ হিসেবে পছন্দ হয়ে গেছে, এবার তোকে বিয়ে করে নেবে। তোর আজাইরে কথা রাখ। কি করব? বাড়ি নিয়ে যেতে পারবো না কিছুতেই। এমনিতেই বিয়ে বিয়ে করে সব সময়, এই মেয়েকে নিয়ে গেলে না জানি কি হয়। ওর হোস্টেলে থাকলে প্রবলেমটা কি? ছলনাময়ী মেয়ে একটা, ভেবেছিলাম নরম স্বভাবের ভালো একটা মেয়ে। আরে রিল্যাক্স ব্রো, মেয়েটা ভালো। আমরা মানুষ চড়িয়ে খাই, আমাদের ভুল হবার কথা না। ওকে ফোনটা দে তো, কথা বলে নেই। সাত ফোনটা পূরবীর দিকে এগিয়ে দেয়। পূরবী কাপা হাতে ফোন নিয়ে আপু বলে কেঁদে ফেলে। পূরবী অবাক হয়ে বলে, কাঁদছো কেন? সাত তোমার সাথে মিসবিহেভ করেছে? না। ওকে কুল ডাউন। তুমি হোস্টেলে থাকবে না কেন বলো তো, কি প্রবলেম? ওই মেয়েগুলো ভালো না, ওদের সাথে কখনোই আমি খাপ খাওয়াতে পারবো না। ওরা সবাই স্মোকিং করে, আমার দম বন্ধ হয়ে আসে। আমার গায়ে হাত দিচ্ছিল, আমাকে নিয়ে হাসাহাসি করছিল, আমার গা থেকে গহনা খুলে নিচ্ছিল। একজন তো বড় আংটিটা হাত থেকে খুলে বলল, এইটা নিয়ে নিলাম। আর একজন সীতাহারটা খুলে নিতেই হাত দিয়েছিল। পূরবী সাদের দিকে তাকায়। সাদ বুঝতে পারে কেন পূরবী হোস্টেলে থাকতে চায়নি। সাদাসিধে মেয়েরা উগ্র মেয়েদের সাথে কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না। এটুকু শুনেই নূরা হাসতে হাসতে বলে, এতটুকুতেই ভয় পেয়ে গেলে? আংটি হার নিলে দিয়ে দিতে। কতই আর দাম? আমি আমার গহনা কেন দেব? কম করে হলেও ৩-৪ লাখ টাকা হবে। এত টাকা কে দিবে আমাকে? মানে? খানিকটা অবাক হয় নূরা। তোমার গায়ের গহনাগুলো কি গোল্ড? এ টু জেড গোল্ড, নূপুর থেকে শুরু করে টাইর অব্দি গোল্ড। খানিকটা চমকে যায় নূরা। সাত তারা দুজনে ভেবেছিল গোল্ড প্লেটের হতে পারে। আজকাল গোল্ড আর গোল্ড প্লেট আলাদা করার জন্য একটু বেগ পেতে হয়। নূরা অতটাও খেয়াল করেনি। সাদের গোল্ড সম্পর্কে আইডিয়া নেই। নূরা নিজেকে সামনে নিয়ে বলে, পূরবী তুমি যে এত টাকার গহনা নিয়ে আমাদের সাথে ছিলে, আমরা তো নিয়ে নিতে পারতাম। হাজার হোক তোমার পরিচিত তো আমরা। তোমার ভয় করেনি? না। আমাকে তোমার কেমন মনে হয়? আচ্ছা, সাতকে তোমার কেমন মনে হয়? ভালো মানুষ। ভালো লাগে সাতকে। হুম। কথাটা না বুঝেই বলে পূরবী। আচ্ছা, সাতকে ফোন দাও। নোরা সাতকে বলে, পূরবীকে তোর বাসায় নিয়ে যা। কোন পরিচয়? বাড়ি গিয়ে বলবো এটা আমার বউ? মুখ ভেঙিয়ে বলে সাত। আরে বলে দে একটা কিছু। কি বলবো? বল বল। নতুন কাজের মেয়ে, ঝামেলা শেষ। এই মেয়েকে দেখে মনে হয় কাজের মেয়ে, না জানি কোন আলালের ঘরের দুলালি। সব জেনেও এরকম বলিস না প্লিজ। তোর হাত থেকে ছুটলে এই মেয়েটা বিপদে পড়বে। তো কি করব? একে ছেঁড়া পচা জামা পরিয়ে রাখলেও রাজকুমারীর মতোই দেখাবে। আইডিয়া, এক কাজ কর, তুই বাসায় নিয়ে যা, আন্টিকে ফোনটা ধরিয়ে দিবি, বাকিটুকু আমি ম্যানেজ করে নিচ্ছি। আর ইউ শিওর? ইয়া, বেবি শিওর। ফোনটা রেখে পূরবীর দিকে বিরক্তি চোখে তাকায় সাদ। পূরবী মাথা নিচু করে ফেলে। এতগুলো গহনা খুলে রাখার কথা মনে পড়েনি। সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছ, মানুষ তো অ্যাটাক করবেই। আমার মনে ছিল না, আসলে আমি খুলতে পারি না একা একা। সাদ আর কোনো কথা বলে না, সোজা বাড়ির দিকে গাড়ি নেয়। গেট দিয়ে ঢুকে গাড়ি পার্কিং করে সাদ পূরবীকে বলে, নামো। পূরবী ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কি হলো, শুনতে পাচ্ছ না? নামো বলছি। ধমক খেয়ে পটাপট গাড়ি থেকে নেমে দাঁড়ায় পূরবী। উপর থেকে কেউ একজন তাকে লক্ষ্য করে। দারোয়ান সাদের সাথে পূরবীকে দেখে বাড়ির ভেতরে দৌড় দেয়। লিভিং রুমে এসে বলে, শুনেছেন গো, ছোট সাহেব বউ নিয়ে আসছে, চাঁদের টুকরো বউ। চিৎকার শুনে মমতা শেখ নিজের রুম থেকে বেরিয়ে আসে। দারোয়ানের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে ছেলের কানে বিয়ে বিয়ে করে রাত পার করে ফেলে। ছেলে গো ধরে বসে আছে, আগে স্টাডি শেষ করবে, বড় সার্জন হবে, তারপর বিয়ে করবে। আর সে বিয়ে করে বউ এনেছে। এ কথা বোধগম্য হয় না মমতার। কাজের খালা জামিলাও দৌড়ে আসে। মেইন ডোরের সামনে পূরবীকে নিয়ে এসে দাঁড়ায় সাদ। বুকটা দুরু দুরু করছে। হার্ট সার্জনের হার্ট যে এত উইক, এটা জানা ছিল না আগে। নিজেই নিজেকে ধমকে বলে, সেমনিও সার্জন সাদমান শেখ। মাকে দেখে যেন হার্ট আরও উইক হয়ে যাচ্ছে। নুরাটা কি বলবে কে জানে, যদি উল্টোপাল্টা কিছু বলে।
মমতা এগিয়ে এসে দুজনের সামনে দাঁড়ায়। পূরবীর নির্লিপ্ত চাহনি মমতায় এক হাত পূরবীর গালে গলিয়ে দেয়। সুন্দর একটা মেয়ে, কত কোমল, এজন্যই বুঝি তার ছেলের বিয়েতে সুমতি হলো। এই মেয়েটা তার ছেলের বউ ভেবেই বুকটা ভরে ওঠে মমতার। কপালে হাত বুলিয়ে বলে, মাশাআল্লাহ, অনেক সুন্দর আমার বৌমা, আমার অনেক পছন্দ হয়েছে। এ বাড়ি এবং বাড়ির মানুষের সৌন্দর্য বৃদ্ধি করো মা। পূরবী স্বাদের দিকে তাকায়। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল এখন তাই হলো ভেবে পূরবীর দিকে রাগ চোখে তাকায় সাদ। সাদ নুরাকে ফোন দেয়। মমতার কানে ধরিয়ে বলে, মা কথা বলো। নুরা মমতাকে সালাম দিয়ে বলে, আন্টি, আপনার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার নাম পূরবী, আমার এক দুঃসম্পর্কের কাজিন। ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল এক খারাপ লোকের সাথে, কোনো মতে পালিয়ে আসছে। আমার বাসায় তো রাখতে পারি না বলেই তাই আপনার কাছে পাঠালাম। কয়েকটা দিন একটু রাখেন আপনার কাছে প্লিজ আন্টি, নয়তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমার কাছে রাখলে আমার ক্ষতি হবে। প্লিজ না করুন আন্টি। ওহ, আমি আবার ভাবলাম আমার ছেলে বিয়ে করে এনেছে। আরে তার জন্যই তো পাঠালাম। কি বললে? কিছু না আন্টি, প্লিজ ওকে কয়েকটা দিন আপনার কাছে রাখুন। মমতা পূরবীকে ভালো করে কয়েকবার দেখে নেয়, কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি, আমি জানতাম আপনি অবশ্যই আমাকে হেল্প করবেন। লাভ ইউ সো মাচ। মা। পূরবীকে নিচতলায় একটি রুম দেওয়া হয়েছে। রুমটা ছোট, তবে একজন থাকার জন্য পারফেক্ট। একটা খাট পাতা রয়েছে পূর্ব পাশে, তার পাশে একটা কাবার্ড রয়েছে, তার পাশে একটা ড্রেসিং টেবিল, দক্ষিণে একটা জানালাও আছে। পূরবী বাড়তি কোনো দরজা দেখতে পেল না। বাথরুম কি এই রুমের সাথে অ্যাডজাস্ট নেই? প্রশ্নটা পূরবীর মাথায় ঘুরপাক খায়। জামিলাকে করবে না করবে না বলে জিজ্ঞাসাই করে বসে, খালা, এই রুমে বাথরুম নেই? না খালা, ড্রয়িং রুমের সাথে কমন বাথরুম, যাইতে হবো আপনারে? ও, কোনো সমস্যা নেই, আমি আর আপনি শুধু যাইব। আমি পরিষ্কার করে রাখি সব সময়। অপরিষ্কার এই বাড়িতে নট অ্যালাউ। ছোট সাহেব এক্কেবারে সহ্য করতে পারে না। প্রথম দিন আমি কিচেনে একটু ময়লা করেছিলাম, পরিষ্কার করতে ভুলে গেছিলাম, ধরা পড়লো ছোট সাহেবের চোখে। সে কি রাগ! ধমক দিয়ে তখনই সাফ সাফ জানাই দিছে, অপরিষ্কার এই বাড়িতে নট অ্যালাউ। জমিলার কথা বলার ধরন দেখে পূরবী মুচকি হাসে। বড্ড ঢং করে হাত পা নাড়িয়ে নাড়িয়ে কথা বলে জমিলা। বয়স হবে 40-45, এখনো 3 পিস পরে। পূরবী বলে, ডাক্তার তো, তাই আর কি। জানি গো জানি, আপনি কাপড় খান ছাড়েন তো, আপনার খাবার দিতেছি। ছোট সাহেবও খাইব, দেরি হইতেছে আমার, পরে আবার ধমক খাইতে হব। জামিলা চলে যায়। পূরবী তাকিয়ে থাকে। ধমক খাবে? কে দিবে? মিস্টার ডাক্তার? বয়সে এত বড় মানুষকেও ধমক দেয়? যেরকম রাগ আজ দেখা গেল, সেই মতে খালাকে ধমক দেওয়া বড় কিছু নয়। গহনাগুলো খুলতে খুব ঝামেলা পোহাতে হলো পূরবীকে। কানের ফুটো মুহূর্তে লাল হয়ে যায়। অতিরিক্ত টানাটানির ফলে এই অবস্থা। এমনভাবে কচি লেগেছিল যে খুলোই যাচ্ছিল না। গহনা আর টাকাগুলো কাবার্ডে রেখে দেয়। জামা কাপড়গুলো বের করে সাজিয়ে রাখে। একটা 3 পিস বের করে কমন বাথরুমটি খুঁজে বের করে। বাথরুমটি মোটামুটি বড়, লো কমোড। দেখেই বোঝা যাচ্ছে রাফ ইউজের জন্য বানানো হয়েছে। পূরবী শাওয়ার সেরে গোসল করে দেয়। সমস্যা হলো শরীরের ক্ষতগুলো নিয়ে। পানির ছোঁয়া পেতে যেন জ্বলে যাচ্ছে। বের হতেই চোখ পড়ে সিঁড়ির দিকে। মোচড়ানো বাঁকা সিঁড়ি উপরের দিকে চলে গেছে। এরকম সিঁড়ি আজ প্রথম দেখল পূরবী। একটু এগিয়ে যেতে দেখে পেছন দিকে বড় একটা ডাইনিং, তার পাশেই কিচেন। পুরো বাড়ি চোখ বুলিয়ে দেখতে থাকে পূরবী। বেশ দামি দামি ফার্নিচারে সাজানো গোছানো একটি বাড়ি। বাড়িটি দোতলা। আসার সময় বাইরে থেকে দেখা হয়েছে। অনেক সুন্দর ডিজাইন বাড়িটির, আর বেশ বড়। হঠাৎ পায়ের শব্দ পেয়ে উপরের দিকে তাকায়, সাদকে দেখতে পায়। এক হাতে মাথার চুল ঝাড়তে ঝাড়তে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। পরনে লাল খয়েরি টি-শার্ট আর 3/4 প্যান্ট, হাঁটুর একটু নিচ অব্দি। দেখেই বোঝা যাচ্ছে শাওয়ার নিয়েছে, অনেক ফ্রেশ লাগছে। পূরবী আর এক মুহূর্তও দাঁড়ায় না, দৌড়ে রুমে চলে আসে। দরজার কাছে আসতেই হোঁচট খেয়ে ব্যথায় আঙুলে আবার ব্যথা পায়। ওমাগো বলে পা ধরে বসে পড়ে। পূরবীর দৌড়ে আসা নজর এড়ায়নি সাদের। চিৎকার শুনে এদিকেই আসে। পূরবীকে পা ধরে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আবার ব্যথা পেয়েছো? পূরবী মাথা তুলে তাকায় সাদের দিকে। মাথায় দেওয়া ওড়নাটা টুপ করে পড়ে যায়। পূরবীর ভেজা চুলগুলো মুখে লেগে আছে, সাথে টলমল করছে দু চোখে পানি।
রাতে যে জলভরা চোখ দেখে মায়া হবার জন্য আজ পূরবীর এখানে সেই জলভরা চোখ দুটো দিনের আলোতে আবার দেখছে স্বাদ। প্রচণ্ড রাগ হয় স্বাদের। পূরবীকে একটানে দাঁড় করিয়ে বলে, বজ্জাত মেয়ে, তুমি তো হাঁটতে পারো না, আবার দৌড়তে গিয়েছিলে কেন? ভাল্লুক এসে তাড়া করেছিল তোমাকে? মমতা সেখানে চলে আসে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই পূরবীর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। পায়ে ব্যথা পাবার কথা জমিলা বললে মমতা পূরবীকে ধরে ডাইনিংয়ে এনে চেয়ার টেনে বসায়। জমিলাকে 8 বক্স আনতে বলে। জমিলা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। স্বাদের ধমকাধমকি দেখে আর কিছু বলার সাহস পায়নি। মমতা যত্ন নিয়ে পূরবীর পায়ে ওষুধ লাগিয়ে দেয়। একটু ব্যথা লাগে না পায়ে। আপনিও কি ডাক্তার? পূরবীর প্রশ্নে পূরবীর দিকে একবার তাকায় মমতা। আমি ডাক্তারের মা। টেবিলে ভাত দেওয়া হয়েছে। পূরবী খেতে পারছে না, গলায় আটকে যাচ্ছে। একটু পরপর সামনের দিকে তাকাচ্ছে। পূরবী সোজাসুজি বসেছে স্বাদ, পাশে মমতা। স্বাদ একটু পরপর চোখ তুলে দেখে যাচ্ছে পূরবী খেতে পারছে না, কিন্তু কোনো কথা বলছে না। পূরবী দেখছে স্বাদ কিভাবে খাচ্ছে। ফ্রক দিয়ে একের পর এক চিকেন ফ্রাই আর সালাদ খেয়ে যাচ্ছে। মমতা পূরবীর দিকে পানি এগিয়ে দেয়। পূরবী এবার এক লোকমা মুখে দেয় আর পানি দিয়ে গিলে খায়। মমতা জিজ্ঞাসা করে, ভালো নাম কি তোমার? নওশীন আনবার পূরবী। সুন্দর নাম, আমার পছন্দের। আমার পরিচিত এক পিচ্চির নাম রেখেছিলাম নওশীন আনবার। বাসা কোথায় তোমার? তুলসীপুর। বাবার নাম? পলাশখা। কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। নুরার কেমন বোন হও তুমি? চমকে তাকায় স্বাদ। পূরবী স্বাদের দিকে তাকায়। স্বাদ মাথা নাড়িয়ে ইশারা করে, আমি? হ্যাঁ তুমি। তোতলাচ্ছ কেন? কাজিন, দুঃসম্পর্কের কাজিন। কথা বলতেই গলা কাঁপছিল পূরবীর। এতক্ষণ কি সুন্দর উত্তর দিচ্ছিল। সিরিয়াস উত্তরেই গলা কাঁপতে হলো তার। মেয়েটা সুন্দর করে মিথ্যাটা বলতে পারে না। স্বাদ মায়ের দিকে তাকিয়ে থাকে। কিছু বলল না দেখে হাঁপ ছেড়ে বাঁচে। স্বাদ চলে যেতেই মমতা পূরবীর দিকে ঘুরে বসে। শক্ত গলায় বলে, মিথ্যে কথা বলতে পারো না তো বলো কেন? আমি? তুমি নুরার কাজিন নাও। নুরার কাজিন হলে নুরা তোমাকে স্বাদের সাথে পাঠাতো না। স্বাদ নুরার ফ্রেন্ড, তোমার নয়। স্বাদ ছেলে মানুষ, এমন সুন্দরী বোনকে কখনোই একা ছাড়তো না। তার বাসায় থাকতে দেওয়া তো দূরের কথা। নিজের লোকদের প্রতি নুরা কেমন পসেসিভ তা আমি ভালো করেই জানি। ও নিজের বাসায় না রাখতে পারুক, ঢাকা শহরে তার মেয়ে ফ্রেন্ড আর রিলেটিভসের অভাব নেই। আমাকে সত্য করে বলো, কে তুমি? স্বাদের সাথে কি সম্পর্ক তোমার? পূরবী চুপ থাকে। এমনভাবে জোর করায় পূরবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মমতা ধমকে বলে, কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমার ছেলের সাথে কি সম্পর্ক? আমি চিনি না। চিনি না মানে? চিনি না অথচ তার সাথে তার বাড়িতে চলে এলে? জমিলা বলে, মেয়েটারে কাদা। মমতা হাত উঠিয়ে চুপ করিয়ে দেয়। কি হলো, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দাও। বিয়ের আসর ছেড়ে একটা মেয়ে এমনি এমনি পাবে না যদি বয়ফ্রেন্ড না থাকে। আমাকে বোকা ভেবো না তুমি। পূরবী এবার কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বলে দেয়। মমতা জমিলা শুনে স্তব্ধ। এত কষ্ট আছে মেয়েটার। সাজ যদি না বাঁচাতো কি হতো মেয়েটার। ছেলের জন্য গর্বে বুক ফুলে ওঠে মমতার। ঠিক শিক্ষা দিয়ে বড় করেছে ছেলেকে, কিন্তু এবার নুরার সাথে বোঝাপড়া আছে। এরকম দাহা মিথ্যা কিভাবে বলল সে মমতা শেখের সাথে? হুট করেই পূরবী মমতার পা ধরে বসে। আমাকে বের করে দেবেন না প্লিজ, আমি বড্ড অসহায়, নিঃস্ব হয়ে গেছি। আমাকে দয়া করে একটু আশ্রয় দিন। এই অচেনা শহরে আমার কেউ নেই, কিছুই চিনি না। আমাকে একটু আশ্রয় দিন। আপনারা বড়লোক, একটু দয়া করুন, বলেই হাউমাউ করে কাঁদতে থাকে। পূরবীর কান্না দেখে মমতার বুক ভরে শ্বাস ছাড়ে। জমিলাকে ইশারা করতে জমিলা পূরবীকে নিয়ে চলে যায়। মমতা উঠে নিজের রুমের দিকে পা বাড়ায়। কি মনে করে ঘুরে একবার স্বাদের রুমের দিকে আসে। দরজাটা নক করা দেখে আবার ফিরে আসে। মমতা সিদ্ধান্ত নেয় পূরবীকে এখানেই রাখবে। বাইরের জগৎ কতটা ভয়ঙ্কর তা মেয়েটা একদিনেই অনেকটা টের পেয়ে গেছে। এবারে একটা নিরাপদ আশ্রয়ের জন্য চোখের জল ফেলছে। ওই রকম ফুলের টুকরাকে অবহেলায় ফেলে দিতে পারে না মমতা। মেয়েটার জানমান সম্মান রক্ষা করার জন্য হলেও আশ্রয় দেওয়া উচিত। পূরবী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। দুপুরেই সন্ধ্যা হতে যাচ্ছে, তবু ওঠার নাম নেই। জমিলে একটু পর পর পূরবীকে এসে দেখে যায়। তার জন্মে হাতে গোনা এরকম সুন্দরী মেয়ে দেখেছে সে, একদম ফুলের মতো। মেয়েটার কপালটা খারাপ বলে আফসোস করতে থাকে জামিলা। তবে মেয়েটা ভাগ্যবতী, তা না হলে কি এইখানে আসতে পারে? একবার যখন এসে গেছে, একটা না একটা ব্যবস্থা করবেই বড় ম্যাডাম। এই মেয়েটার মতো সেও তো একদিন চালচুলোহীন ছিল।
ভাগ্যক্রমে এ বাড়ির সন্ধান পেয়েছে, মাথার উপর ছাদ পেয়েছে, 12 বছর থেকে এ বাড়িতেই আছে। শেষ নিঃশ্বাসটাও বোধ হয় এ বাড়িতেই ত্যাগ করবে। জমিলা পুরবীর ঘুমন্ত মুখের উপর হাত রাখে। মাশাল্লাহ, আল্লাহ, এই মেয়েটা ছোট সাহেবের বউ হইলে কি এমন হইতো। ছোট সাহেবের পাশে কি সুন্দর মানায়। যখন একসাথে দরজার সামনে দাঁড়াইয়া আসিল, কি সুন্দর লাগতাছিল দুইজনরে। পুরবী গালে কারো স্পর্শ পেয়ে জেগে ওঠে। জমিলাকে দেখতে পেয়ে হুড়মুড় করে বসে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর মমতা শেখের কথা মনে পড়ে। মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে। খালা, কি বললেন উনি? আমাকে এখনই চলে যেতে বলেছে? আমি কোথায় যাব খালা? আমার যে যাওয়ার জায়গা নেই। পূরবীকে উত্তেজিত হতে দেখে জামিলা পূরবীর কাঁধে হাত রেখে বলে, শান্ত হও, বড় ম্যাডাম কিছুই বলেনি। উনি তো আর নিজের রুম থেকে বেরই হয় নাই, তবুও স্বস্তি পায় না পূরবী। জমিলা পূরবীর পাশে বসে বলে, সন্ধ্যা হয়ে গেছে, তাও উঠো নাই? শরীর দুর্বল লাগে মা? পূরবী উপর নিচ মাথা নাড়ায়। ঠিক হয়ে যাবে বলে জমিলা উঠে চলে যায়। পূরবী শান্তি পাচ্ছে না। বিছানা গুছিয়ে উঠে উজু করে আসে। নিজের একটি ওড়না বিছিয়ে নামাজে বসে পড়ে। সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আল্লাহর কাছে সাহায্য চায়। বিপদে একমাত্র আল্লাহর শরণার্থী হয়। আল্লাহই পারে একমাত্র সাহায্য করতে, কোনো না কোনো উছিলায়। রাতে পূরবীর ডাক পড়ে মমতার রুমে। জামিলা খবর দিয়েই কিচেনে চলে যায়। চুলায় তরকারি বসিয়েছে সে। জমিলার দেখানো দিকে পূরবী আস্তে আস্তে খোঁজে মমতার রুম পেয়ে যায়। মমতা পূরবীকে বসতে বলে। পূরবী সোফায় গিয়ে বসে। মমতা পূরবীর দিকে ঘুরে বসে বলে, তোমার দিকটা ভেবে দেখলাম আমি। তুমি অপরিচিত, তবুও তোমাকে বিশ্বাস করলাম। তুমি এখানেই থাকো। নুরার সাথে কথা বলে নিব আমি। শুক্রিয়া ম্যাডাম, আমাকে বিশ্বাস করতে পারেন। আমি এমন কিছুই করব না যাতে আপনাদের ক্ষতি হয়। আমাকে বড় মা বলে ডাকতে পারো। আমি তোমার মায়ের মতন। পূরবীর চোখ দুটো ছলছল করে ওঠে। শোনো পূরবী, আমি তোমাকে এমনি এমনি রাখছি না। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কিছু করে না। তোমাকে আশ্রয় দেওয়ার পেছনে আমারও কিছু স্বার্থ আছে। তবে তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার ক্ষতি হবে এমন কিছুই তোমাকে করতে বলবো না। তবে আমার সব কথা তোমাকে শুনতে হবে। কি কথা? আমি যখন যা কিছু করতে বলবো তাই করবে। বিনিময়ে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমাদের। তুমি রাজি তো? আমার কি কাজ? সময় হলে বলবো, এখন তুমি আসতে পারো। পূরবী মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। নিজেকে খুব হালকা লাগছে। মাথার উপর থেকে এক বোঝা দুশ্চিন্তা দূর হয়ে গেছে। অবশেষে সে আশ্রয় পেয়েছে। বকুল যদি না সাহায্য করত তাহলে কি হতো ভেবেই বুক কেঁপে ওঠে। বকুলের নাম্বারে ফোন দিয়ে জানিয়ে দেওয়ার কথা ছিল তার। কয়েক সেকেন্ড ভেবেই পেছন ঘুরে আবার মমতার সামনে আসে। বুক ভরে সাহস নিয়ে বলতে যাবে, তখনই মমতা জিজ্ঞেস করে, কিছু বলবে? আমি একটা ফোন করতে পারি? মমতা নিজে ফোনটা এগিয়ে দিয়ে বলে, আমার সামনে কথা বলো। পূরবী মাথা নাড়িয়ে সায় দেয়। তোমার ফোন আনোনি বুঝি? আমার ফোন মামির কাছে ছিল। ও। পূরবী বকুলকে ফোন দেয়। বকুলের নাম্বার মুখস্থ ছিল। বকুল পূরবীর গলা শুনে উত্তেজিত হয়ে পড়ে। পূরবী, ঠিক আছিস তুই? কোথায় আছিস? এতক্ষণে ফোন দিলি তুই? আমি তো টেনশনে মরেই যাচ্ছিলাম। ভালো আছিস? কিছু হয়নি তো? আমি ঠিক আছি আপু, আল্লাহ রক্ষা করুক। আমি ঢাকা আপু। তোকে না চট্টগ্রামের বাসে তুলে দিয়ে আসছে শ্যামলী? তাহলে ঢাকা কিভাবে গেলি? পূরবী বকুলকে সবটা খুলে বলে। বকুল বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুই চলে যাবার অনেকক্ষণ পর ফুপা আর ভাইয়া এসেছে। পুলিশি ডায়েরি করা হয়েছে। মা বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, আবার ছেড়েও দিয়েছে। আশুকে আটক করা হয়েছে। হয়তো ছাড়া পেয়ে যাবে 2-1 দিনে। তুই আর বাড়ির মুখো হবি না পূরবী। আশু এবার তোকে খুঁজে বের করতে উঠে পড়ে লাগবে। তোর জীবনটা নষ্ট করে দিবে। ফুপা তোকে খুঁজতে থানায় ডায়েরি করেছে। ভীষণ কষ্ট পাচ্ছে ফুপা ভাইয়া। কষ্ট পাক, অনেক কষ্ট পাক। আমাকে কষ্ট দিতে তো এক পাও পিছয়নি। শুনবো না আমি ওদের কথা? ওদের কথা বলবে না আমাকে। শুনে তো ঠিকই কাঁদছিস। আমি কাঁদবো, আরও কাঁদবো। কেউ আটকাতে পারবে না। বাদ দে, তুই আশ্রয় পেয়েছিস পূরবী। নিশ্চয়ই ওনারা ভালো মনের মানুষ। তুই ভালো থাক, সুখে থাক বোন। তোমার সুখে যে ভাটি পড়লো তার কি হবে আপু? তোমার বিয়ে যে আটকে যাবে, এত কিছু শোনার পর তারা কি আর তোমাকে ঘরে তুলে নিবে? ভালো ফ্যামিলির কেউই এসব শোনার পর আর আত্মীয়তা করতে চাইবে? পূরবী, তুই কি জানিস তোর সিএনজি ড্রাইভার তোর হইয়ের ছিল? মানে? তুই হয়তো খেয়াল করিসনি। আমি যখন কি করব ভেবে পাচ্ছিলাম না, তোর ভাইয়াই আমাকে সমস্তটা সাহায্য করেছে। আর আশু কেমন তা সবাই জানে, তাই পুরো দোষটা আশুর উপর গড়িয়েছে। আমাকে নিয়ে চিন্তা করিস না বোন। সামনের মাসেই হয়তো বিয়েটা হয়ে যাবে। আমি ভালো থাকবো। তাই যেন হয়। এটা কার নাম্বার? এবারের মালকিনের। ও,
দরকারে তোকে এই নাম্বারে ফোন দিলে পাবো তো? হ্যাঁ পাবে। বড় মা অনেক ভালো, রাখছি, ভালো থাকিস। ফোন কেটে পূরবী ফোনটা মমতাকে দেয়। মমতা বলে, ডিনারের টাইম হয়ে গেছে, এসো আমার সাথে। ঠিক 10টায় ডিনার টাইম, 8টায় ব্রেকফাস্ট টাইম, 2টোয় লাঞ্চ টাইম। কাজের চাপ থাকলে অন্য কথা, তোমার তো কোনো কাজ নেই। মমতা পিছু পিছু পূরবী ডাইনিংয়ে আসে। স্বাদ অলরেডি এসে বসে আছে, মাথা নিচু করে ফোনে স্ক্রোলিং করছে। পূরবীর দিকে একবার আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। পুরো সময় একটা কথাও বলে না। খাওয়া শেষ করে উঠে চলে যায় মমতা। পূরবী এখনও খেয়ে যাচ্ছে। খেতে একটু টাইম লাগে পূরবীর। স্বাদের খাওয়া শেষ। টাওয়ালে হাত মুছতে মুছতে কয়েকবার পূরবীর দিকে তাকায়। চোখ মুখ ফুলে আছে পূরবীর। মাথায় ওড়না দিয়ে চুপচাপ ধীরে ধীরে খেয়ে যাচ্ছে। সাত দু পকেটে হাত দিয়ে দাঁড়ায়। পূরবীকে সন্দিহান চোখে দেখতে থাকে। পূরবী টেরও পায় না। খাওয়া শেষে হাত ধুতে বেসিনে যেতে সাতকে দেখে থমকে দাঁড়ায়। চটপট বুকে থুথু দিয়ে সাদের দিকে তাকায়। মুখটা দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে। সাত এগিয়ে এসে পূরবীর সামনে দাঁড়ায়। পূরবী কয়েকবার চোখ পিটপিট করে তাকিয়ে থাকে। সুবিধাবাদী ব্যক্তিত্ব অথবা তেজস্বী ও লাভা স্বচক্ষে অবলোকিত হয় অনবরত যেথা আখি জলে বুক ভাসায়, সেই নারী হলেও হতে পারে সে মোহমায়া ছলনাময়ী। সাদের বলা এই 4টি লাইন বুঝতে না পেরে হা করে তাকিয়ে আছে পূরবী। তাচ্ছিল্য হাসিতে ঠোঁট বাঁকায় সাদ। 2 পকেটে হাত রেখেই সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যায়। ভোরে ফজর নামাজ আদায় করে রুমেই বসছিল পূরবী। রাতে একদমই ঘুম হয়নি। নতুন জায়গায় সহজে ঘুম আসতে চায় না। কিছু সময় থ হয়ে বসে থেকে বাইরে বেরিয়ে আসে। মাথা ধরে আছে, 1 কাপ চা হলে ভালো হয়। কিচেনে ডু মারতেই দেখে জমিলা চা বানাচ্ছে। পূরবী জমিলার পেছন গিয়ে দাঁড়ায়। জমিলা পূরবীকে দেখে মুচকি হেসে বলে, চা খাবা? বসো, চা দেই। তুমি বলে ডাকলাম, কিছু মনে করো না। আমার অনেক ছোট তুমি। সকালে ঘুম থেকে উঠে চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ার অভ্যাস পূরবীর। একটা চেয়ার টেনে বসে পড়ে সে। জমিলা চা দেয় টেবিলে। পূরবী জিজ্ঞাসা করে, বিস্কুট হবে খালা? দাঁড়াও দেই। জমিলা বিস্কুট দিয়ে গরম ধোয়া ওঠা চায়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খায় পূরবী। বাহির থেকে বাড়ির ভেতরে প্রবেশ করে মমতা। ফজরের নামাজের পর গার্ডেনে 1 ঘন্টা হাঁটাহাঁটি করে সে। কিচেনে পূরবীকে দেখে বলে, গুড মর্নিং। গুড মর্নিং বড় মা। জমিলা, আমার চাটাও দাও। পানি খেয়েছেন ম্যাডাম? আমি রাতেই হর্তকি বহেরা ভিজিয়ে পানি রেখে এসেছিলাম আপনার রুমে। হ্যাঁ খেয়েছি, এখন চা দাও। মমতা চায় চুমুক দেয়। পূরবীর দিকে তাকিয়ে বলে, খালি পেটে চা খাওয়ার অভ্যাস? পূরবী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মানুষ অভ্যাসের দাস। এখন থেকে চা খাওয়ার আগে অন্তত 1 গ্লাস পানি খেয়ে নেবে। আজকালকার মেয়েরা খালি পেটে অনেক কিছুই খায় ফিট থাকার জন্য। তোমাকে দেখে মনে হয় না তোমাকে খেতে হবে। ডক্টর বাড়ি এটা, এখানে সঠিক নিয়মই চলবে। তোমার বড় বাবাও ডক্টর ছিলেন। তার স্বপ্ন ছিল তার ছেলে মেয়েরাও ডক্টর হবে। সে মারা যাবার পর দুজনেই বাবার স্বপ্ন পূরণ করে। আমার বড় মেয়েটা সিডনিতে থাকে। পূরবী মাথা নাড়ায়। জমিলা কফি হাতে সিঁড়ির দিকে যেতে নিলেই মমতার ডাকে থেমে যায়। মমতা বলে, মগটা পূরবীর হাতে দাও। আজ থেকে পূরবীর সাথে কফি দিয়ে আসবে। পূরবী চোখ বড় বড় করে ফেলে। আমি কেন? মমতা বলে, চোখ ছোট করো। প্রত্যেকদিন সকালে এটা তোমার কাজ। ঠিক 6:30টায় সাতকে কফি দিয়ে আসবে। জমিলা পূরবীর হাতে মগ দিয়ে বলে, উপরে বাঁ দিকের 3 নাম্বার রুমটা ছোট সাহেবের, যাও। পূরবী মগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভয় হচ্ছে তার, যদি প্রশ্ন করে বসে আমি কেন, তখন সত্যি কথা বলে দিব বড়মা পাঠিয়েছে। আল্লাহর নাম নিয়ে দরজায় টোকা দিতেই খানিকটা খুলে যায়। তার মানে দরজা খোলা। পূরবী আরেকটু দরজাটা খুলে দেখে কেউ নেই। পুরোপুরি দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে। খলা খাকারি দিয়ে মিস্টার ডাক্তার বলে কয়েকবার ডাক দেয়। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। বেশ বড়সড় রুমটা, চোখ ধাঁধানো সব ফার্নিচার। বাদিকে রাজকীয় খাট পাতানো, তার উপর দেয়ালে বড় একটা ছবি। ছবিতে খুব অ্যাটিটিউড নিয়ে পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে আছে সাদ। পূরবীর চোখ ওতেই আটকে যায়। সামনে এগিয়ে নিখুঁতভাবে ছবিটা দেখতে থাকে। কফির মগে চুমুক দিতে দিতে অপলক চোখে তাকিয়ে দেখতে থাকে। বাস্তবের থেকে ছবিতে মনে হয় একটু কমই হ্যান্ডসাম লাগছে। হতে পারে ছবিটি 2-1 বছর আগের। ছেলেদের যত বেশি বয়স হয় তত তাদের চেহারায় পরিপক্কতা আসে। টিটের সরাসরিও চোখে ধরা পড়েছে। ডিএসএলআর দিয়ে তোলা ছবি দেখেই বোঝা যাচ্ছে, যেটাতে বেশি চোখ যাচ্ছে পূরবীর সেটা ঠোঁটের কোণে বাঁকা হাসিতে। সেই পরশু রাত থেকে দেখে যাচ্ছে সাদকে।
লোকটা একটু হাসে না, তবে একবার বিদ্রুপূর্ণ হাসতে দেখেছে। সবসময় গম্ভীর ভাব নিয়ে থাকে, একটুতেই রাগ করে বসে, সাথে চিল্লাচিল্লি ফ্রি। একটু হাসলে কি হয়, খট করে দরজা খোলার শব্দ হয়। পূরবী পেছন দিকে তাকাতেই দেখে সাদ বাথরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়েছে। কোমরে পেছানো পিঙ্ক কালারের একটা টাওয়েল, বুক পিঠ বেয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। পূরবী ডুব গেলে ওরে মামা বড় মা বলে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলে। সাদ তাড়াহুড়ো করে বেডের উপর থেকে শার্ট নিয়ে পরে নেয়। ঘটনা আকস্মিকে দুজনেই ঘাবড়ে যায়। পূরবী চোখ বন্ধ করে যথারীতি কাঁপছে। এটা সে কি দেখলো? এরকম দৃশ্য সে তো মুভিতে দেখেছে। হিরো সদ্য সুইমিং পুল থেকে সুইমিং করে উঠেছে, ভেজা শরীর বেয়ে টুপটুপ করে গড়িয়ে পড়ছে পানি। শর্টসের উপর দিয়ে কোমরে টাওয়েল ঝরিয়ে ক্যামেরার দিকে ঘুরে তাকায়। সে কি বডি, কি চমৎকার মালস! চুল থেকে মুখ বেয়ে বুক বেয়ে জল গড়িয়ে পড়ার দৃশ্যটা না হলেও হাজারবার টেনে টেনে দেখেছে পূরবী। আজ সামনাসামনি এমন দৃশ্য দেখে হাত পা কাঁপা শুরু করে দিয়েছে তার।